নমস্কার, গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকবারের মতো নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবের মাধ্যমে এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন। আর যারা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য থাকলো আমার সশ্রদ্ধ প্রণাম। কথা না বাড়িয়ে আমি শুরু করব। বিগত 2টি পর্ব ধরে আমি আপনাদের যে উপন্যাসটি শোনাচ্ছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দৃষ্টি প্রদীপের 3য় পর্ব। আগের পর্বতে আপনারা শুনেছেন জিতু কিভাবে তার ছোটবেলার জীবনটা সুন্দরভাবে কাটিয়েছিল, যে জীবনটা বলা যেতে পারে পাহাড়ে, চা বাগানে। সেখান থেকে তাকে চলে আসতে হয়েছিল তার পৈতৃক যে ভিটে, সেখানে তার আত্মীয় স্বজনদের কাছে। কিন্তু তার জ্যাঠা জেঠিমা বা অন্যান্য আত্মীয়দের কাছে সে যে ব্যবহার পেয়েছে তাতে তার মন ভীষণভাবেই কষ্ট পেয়েছে এবং বারবার তার মন চলে যেত সেই পাহাড়ে। গত সপ্তাহে আপনাদেরকে শেষ করেছি যেখান থেকে, আজ সেখান থেকেই আমি শুরু করব। তারা ভাই বোনরা একদিন সন্ধেবেলায় ঘুরতে গেছিল পাশেই, কিন্তু ঝড় বৃষ্টির কবলে পড়ে দেরি হওয়াতে মা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং যখন তাদের পরে পান অনেকক্ষণ বাদে তখন জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন। কিন্তু তখন তার বাবা এসে পৌঁছননি বাড়িতে। দুশ্চিন্তার মধ্যে রাত কাটানোর পর সকাল হয়, কিন্তু সেই সকালের ঘটনা ছিল আরও গুরুতর। চলুন শুরু করা যাক 3য় পর্ব, দৃষ্টি প্রদীপ। পরদিন চা বাগানে বাবার চাকরি গেল। কেন গেল তা তো জানি না। অনেক দিন থেকেই সাহেবরা নাকি বাবার ওপর সন্তুষ্ট ছিল না। সেল মাস্টার বাগান দেখতে এসেছিলেন। বাবার নামে কোম্পানির কাছে নাকি কয়েকটা রিপোর্ট জমা দেওয়া ছিল। বাবা মদ খেয়ে ইদানিং কাজকর্ম নাকি ভালো করে দেখতেন না। এই সবের জন্যই আর কি রিপোর্ট হয়েছিল। আমরা সে রাত্রে, অর্থাৎ যেদিনকে পথ হারিয়ে ফেলি, সেই রাত্রেই নাকি বাবা মদ খেয়ে বেহুঁশ হয়ে কুলি লাইনের কোথায় যেন পড়েছিলেন। বড় সাহেব সেজন্য ভারী বিরক্ত হয়েছিলেন। আরও কি যেন ব্যাপার স্যাপার হয়েছিল, আমরা সেসব কিছু শুনিনি। বাবা যখন সহজ অবস্থায় থাকতেন তখন তিনি দেবতুল্য মানুষ, তখন তিনি আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল। অত ভালোবাসতে বোধহয় মাও পারতেন না আমাদের। আমরা যা চাইতাম বাবা দার্জিলিং কিংবা শিলিগুড়ি থেকে তা আনিয়ে দিতেন। আমাদের যে সমস্ত চাহিদা ছিল সব বাবা মেটাতেন। আমাদেরকে চোখে হারা হতেন, চোখ ছাড়া করতে চাইতেন না। আমাদের নাওয়ানো খাওয়ানো যা কিছু সব কিছুই বাবা করতে পারলে খুশি হতেন। কিন্তু মদ খেলেই একেবারে বদলে যেতেন। সামান্য ছলছুতোয় আমাদের তখন মারধর করতেন। হয়তো আমায় বললেন,
এক্সারসাইজ করসনি কেন আজকে? বলেই ঠাস করে এক চড়। তারপর বললেন, ওঠবস কর। আমি ভয়ে একবার উঠি আবার বসি। হয়তো 30-40 বার এরকম ওঠবস করেছি। পায়ে খিল ধরে গেল। বাবার সেদিকে কোনো খেয়ালই নেই। মা থাকতে না পেরে এসে আমাদের সামলাতেন। সেই জন্যে ইদানিং বাবা সহজ অবস্থায় না থাকলে আমরা না বাসা ছেড়ে পালিয়ে যেতাম। কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে? এই সবের দরুন আমরা বাবাকে ভয় যতটা করি ততটা ভালোবাসি না। 2-4 দিন ধরে বাবা মায়ে পরামর্শ চলল কি করা যাবে এই অবস্থায়। আমরা বাইরে বাইরে বেড়াই, কিন্তু সীতা সব খবর রাখে। একদিন সীতাই চুপি চুপি আমাকে বললে, শোনো দাদা, আমরা আমাদের দেশে না ফিরে যাব, বাবা বলেছে। বাবার হাতে এখন তো টাকা কড়ি নেই, তাই দেশে ফিরে গিয়ে দেশের বাড়িতে থেকে চাকরির চেষ্টা করবে। শিগগিরই যাব আমরা। বেশ মজা হবে না দাদা? দেশে চিঠি লেখা নাকি হয়ে গেছে। আমরা কেউ বাংলাদেশ দেখিনি। আমাদের জন্ম তো এখানে পাহাড়ে। দাদা খুব ছেলেবেলায় একবার দেশে গেছিল মা বাবার সঙ্গে। তখন ওর বয়স ছিল বছর 3। সে কথা ওর ভালো করে মনেও নেই। আমরা তো আজন্ম এই পর্বতেই বন জঙ্গল শীত কুয়াশা বরফ পড়া এই দেখে আসছি। কল্পনাই করতে পারি না এসব ছাড়া আবার দেশ থাকা সম্ভব নাকি। তাছাড়া সমাজের মধ্যে কোনোদিন মানুষ হয়নি বলে আমরা কোনো বন্ধনে আবদ্ধ ছিলাম না। সামাজিক নিয়মকানুনও ছিল আমাদের সম্পূর্ণ অজানা। মানুষ হয়েছি এরই মধ্যে, যেখানে খুশি গেছি, যা খুশি করেছি। কাজেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা যখন উঠল, তখন একদিকে যেমন অজানা একটা জায়গা দেখার কৌতূহল বুকে ছিল, অন্যদিকে মনটা কেমন যেন দমেও গেল। থাপাকে বিদায় দেওয়া হলো। সে আমাদের মানুষ করেছিল, বিশেষ করে সীতাকে। তাকে 1 মাসের বেশি মাইনে দিয়ে 2খানা কাপড় আর বাবার একটা পুরনো কোট দিয়ে দেওয়া হলো। থাপা বেশ সহজভাবেই বিদায় নিল, কিন্তু বিকেলে আবার ফিরে এসে বলল, আমাদের যাওয়ার দিন শিলিগুড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে যাবে, তারপর সে গাঁয়ে ফিরবে। শিলিগুড়ি স্টেশনে সে আমাদের সবাইকে সন্দেশ কিনে খাওয়ালো, ওর মাইনের টাকা থেকেই বোধ হয়। মা রাঁধলেন, সে সব জোগাড় করে দিল। ট্রেন যখন ছাড়ল, তখনও থাপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বোকার মতো হাসছে। কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসি, সে যে আমাদের ছোটবেলার সাথী। এই বিরাট পর্বত প্রাচীর, ওক পাইনের বন, অর্কিড শ্যাওলা, ঝর্ণা, পাহাড়ি নদী, এই সবই তো আমাদের জীবনের অঙ্গ ছিল। মেঘ রোদ কুয়াশা খেলা, এরই মধ্যে আমরা জন্মেছি। এদের মধ্যে আমাদের 32 নারীর যোগ। তখন এপ্রিল মাস, আবার পাহাড়ের ঢালুতে রডোডেনড্রন ফুলের বন্যা এসেছে। সারা পথ দাদা বলতে বলতে এলো চুপি চুপি, কেন বাবা অত মদ খেতেন? তা না হলে তো চাকরি যেত না। বাবারই তো দোষ, কি দরকার ছিল অত মদ খাওয়া? আমাদের দেশের যে গ্রাম, সেখানে পৌঁছলাম পরদিন বেলা 9টার সময়। বাবার মুখে শুনেছিলাম গ্রামের নাম আটঘরা। স্টেশন থেকে মাইল 2 বা 2.5 হবে দূরে, জেলা 24 পরগনা। এক বাঙালি পরিবারের বাস একসঙ্গে দেখে বড় আনন্দ হলো। এত বাঙালিরা একসঙ্গে থাকে! আমরা কখনো ফসলের ক্ষেত দেখিনি। বাবা চিনিয়ে দিলেন পাটের ক্ষেত কোনটা, ধানের ক্ষেত কোনটা। এই ধরনের সমতল ভূমি আমরা তো কখনো দেখিনি। রেলে আসবার সময় মনের অভ্যেসে কেবলই ভাবছিলাম, এত বড় মাঠটা ছাড়ালেই বুঝি পাহাড় আরম্ভ হবে।
সেটা পার হয়ে গেলে মনে হচ্ছিল এইবার নিশ্চয়ই পাহাড় আসবে, কিন্তু পাহাড় তো কোথাও নেই, উঁচু নিচু জমিও তো নেই। কি অদ্ভুত সমতল সব এখানে। যদ্দূর এলাম, শিলিগুড়ি থেকে যতটা সমতল, ডাইনে বাঁয়ে সামনে সব দিক একই রকম সমতল। এ এক আশ্চর্য ব্যাপার। দাদা এর আগে সমতল ভূমি দেখেছে, কারণ সে জন্মেছিল হনুমাননগরে। নতুন অভিজ্ঞতা হলো আমার আর সীতার। আমাদের বাড়িটা বেশ বড়, দোতলা, কিন্তু পুরনো ধরনের। বাড়ির পেছনে বাগান, ছোট একটা পুকুর আছে। আমরা যখন গাড়ি থেকে নামলাম, বাড়ির মেয়েরা কেউ কেউ দৌড়ের কাছে দাঁড়িয়েছিলেন, তার মধ্যে জ্যাঠাইমা কাকিমারাও ছিলেন। মা বললেন, প্রণাম করো। পাড়ার অনেক মেয়ে দেখতে এসেছিল। তারা সীতাকে দেখে বলাবলি করতে লাগলো, কি চমৎকার মেয়ে দেখেছ, এমন রং আমাদের দেশে হয় না, পাহাড়ের দেশে তো তাই হয়েছে। দাদাকে নিয়েও তারা খুব বলাবলি করলে। দাদার আর সীতার রং নাকি দুধে আলতা। আমার মুখের চেয়ে দাদার মুখটা সুন্দর বেশি, এ কথা আমি আগেও শুনেছি, এখনও শুনলাম। চা বাগানে এসব কথা কেউ বলেনি। আর একটা লক্ষ্য করলাম জিনিস, আমাদের গাঁয়ের মেয়েরা প্রায় কালো। চা বাগানের অনেক কুলি মেয়েদেরও আমি দেখেছি এর থেকে অনেক ফর্সা। আমাদের থাকবার ঘর দেখে তো আমরা অবাক হয়ে গেলাম। এত বড় বাড়িতে এই ঘরটা ছাড়া তো আরও কত ঘর রয়েছে। নিচের একটা ঘর, ঘরের ছাদে মাটির নিচের কড়িকাঠগুলো ঝুলে ঝুলে পড়েছে, কোনো মতে খুঁটি দিয়ে ঠেকানো। কেন, ওপরের দোতলায় তো অনেক ঘর আছে, এত বড় বাড়ি, অন্য ঘরে জায়গা হলো না কেন আমাদের? এই খারাপ ঘরটাতে আমরা থাকবো কেন? দেখলাম বাবা মা বিনা প্রতিবাদে সেই ঘরটাতেই আমাদের জিনিসপত্র তুললেন। দিন চারেক পরে জ্যাঠাইমা একদিন আমাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোর মাকে নাকি সেখানে মেম পড়াতো? আমি বললাম, হ্যাঁ জ্যাঠাইমা। গর্বের সুরেই বললাম, আমাকে, দাদাকে আর সীতাকেও তো পড়াতো। জ্যাঠাইমা বললেন, তাদের সঙ্গে খাওয়া দাওয়াও ছিল বোধহয় তোদের, তাই না? ঠিক তো? আমি বাহাদুরি করে বললাম, তারা এসে চা খেত আমাদের বাড়িতে, আমাদের বিস্কুট দিত, কেক দিত। খেতে তাদের ওখানেও মাঝে মাঝে আমরা যেতাম, তারাও চা খাওয়াতো আমাদের। জ্যাঠাইমা টানা টানা সুরে বললেন, ম্যাগো ম্যা, কি হবে, আমাদের ঘরে দৌড়ে তো যখন তখন উঠছে এরা। হিঁদুর ঘরে যার জন্ম আর রইল না বাবা, আর জন্ম রইল না। আমি তখন বুঝতে পারিনি কেন জ্যাঠাইমা এরকম বলছেন, কিন্তু শুধু এ কথা নয়, আমি ছেলে মানুষ, অনেক কথাই তখন জানতাম না। জানতাম না যে এই বাড়িতে আমার বাবার অংশটুকু অনেক দিন আগেই বিক্রি হয়ে গেছে। এখন যে এদো ঘরে আমরা আছি, সেই ঘরে কোনো ন্যায্য অধিকার আমাদের নেই। জাতি যে জ্ঞাতি ছিল আমাদের, সেই জ্ঞাতি জ্যাঠামশাই অশ্রদ্ধার অবজ্ঞার সঙ্গে আমাদের থাকতে দিয়েছেন মাত্র। জানতাম না যে আমার বাবা বর্তমানে অর্থহীন, অসুস্থ আর চাকরিহীন, শরিকের বাড়িতে আশ্রয় প্রার্থী। আরও জানতাম না যে বাবা বিদেশে থাকেন, ইংরাজি জানেন ও ভালো চাকরি করেন বলে এদের চিরদিন ছিল হিংসে। আজ এই অবস্থায় হাতের মুঠোর মধ্যে পেয়ে তারা যে এতদিনের সঞ্চিত গায়ের ঝাল মেটাতে ব্যগ্র হয়ে উঠবেন, সেটা সম্পূর্ণ স্বাভাবিক এবং ন্যায়সঙ্গত। চাকরির অবস্থায় মাকে নিয়ে বাবা অনেকবার এখানে এসে চাল দেখিয়ে গিয়েছিলেন। এরা সে কথা তো ভোলেনি। ছেলে মানুষ বলেই এত কথা তখন বুঝতাম না। আমরা কখনো
দোতলা বাড়ি দেখিনি। গাঁয়ে ঘুরে ঘুরে দোতলা কোঠা বাড়ি দেখতে আমার ভারী ভালো লাগতো। বিশেষ করে সীতা আজ এসে হয়তো বলে, কাল যেও আমার সঙ্গে দাদা, ও পাড়ায় বাণুজ্যে বাড়ি কত বড়, দেখে এসো। দোতলার ওপরে না আবার একটা ছোট ঘর আছে। সত্যি দাদা, আমাদের গ্রামে খুব অনেক লোকের বাস। এক এক পাড়াতেই 60-70 ঘর ব্রাহ্মণ। এত ঘনবসতি আমরা তো কখনো দেখিনি। কেমন যেন নতুনতর মনে হয়, কিন্তু ভালো লাগে না। এতে যেন মন হাতে পাওয়া ছাড়া কোনো জায়গা পায় না। সদাই কেমন যেন অস্বস্তি বোধ করি। রাস্তায় বেজায় ধুলো, পুরনো নোনা ধরা ইটের বাড়ি অধিকাংশই। বিশেষ কোনো ছিঁড়ি ছাদ নেই। পথের ধারে মাঝে মাঝে গাছপালা। সেসব গাছপালা আমি চিনি না, নামও জানি না। কেবল চিনি কচু গাছ আর লাল বিছুটি। এদের হিমালয়ে দেখেছিলাম বলে, অবশ্য শুধু তাই বলে নয়, কচুর ডাঁটার তরকারি এখানে এসে খেয়েছি বলে। আর আমার খুড়তুতো ভাই বিশু একদিন সীতাকে বিছুটি পাতা দেখিয়ে বলেছিল, এর পাতা তুলে গায়ে ঘষতে পারিস? বেচারি সীতা জানতো না কিছুই। সে বাহাদুরি দেখিয়ে এক মুঠো পাতা তুলে বাঁ হাতে আচ্ছা করে ঘষেছিল। হ্যাঁ, তারপর আর যায় কোথায়? এসব জায়গা আমার চোখে অত্যন্ত কুশ্রী মনে হতো। মন ভরে ওঠে এমন একটা দৃশ্য কোথাও দেখিনি। ঝর্ণা নেই, বরফে মোড়া পাহাড় পর্বত নেই, আরও কত কি নেই এখানে। সীতারও তাই হয়। একদিন চুপি চুপি আমায় এসে বলল, এখানে থাকতে না ভালো লাগে না, তোমার ইচ্ছা হয় দাদা? আমার যদি এক্ষুনি কেউ বলে চা বাগানে যাবি, আমি বেঁচে যাই। আর একটা কথা শোনো দাদা, জ্যাঠাইমা কি খুড়িমা, তাদের ঘরে না খুব একটা বেশি যেও না। ওরা না আমাদের দেখতে পায় না। ওদের বিছানায় গিয়ে বসলে না, কি হয়েছে? কালকে দুপুরে ওদের বিছানায় তুমি বসেছিলে, তুমি উঠে গেলে, কাকিমা তোমায় বললে, অসভ্য পাহাড়ি ভূত, আচার নেই বিচার নেই, যখন তখন বিছানা ছোঁয়। যেও না দাদা, ওদের ঘরে যখন তখন যেও না, বুঝলে? ছোট বোনের পরামর্শ বা উপদেশ নিতে আমার অগ্রজ গর্বে সংকুচিত হয়ে গেল। আমি বললাম, যা যা, তোকে সব শেখাতে হবে না আমাকে। কাকিমা মন্দ হবে এ কথা আমি ভাবিনি কখনো, বলিও নি। আমি বললাম, কেন? আমাকে তো মাঝে মাঝে ডাকে, তা কি তুই জানিস? বলা বাহুল্য, আমায় ডেকে কাকিমার কৈফিয়ত দেওয়ার কথাটা আমার কল্পনাপ্রসূত। আমাদের জীবনের যে অভিজ্ঞতা, এই 4 মাসের মধ্যেই আমার যা অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, তা বোধহয় সারা জীবনেও আমি ভুলব না। আমরা সত্যি জানতাম না যে সংসারের মধ্যে এত সব খারাপ জিনিস আছে। মানুষ মানুষের প্রতি এত নিষ্ঠুর হতে পারে। যাদের কাছে জেঠিমা, কাকিমা, দিদি বলে হাসি মুখে ছুটে গেছি, তারা এতটা হৃদয়হীন ব্যবহার সত্যি করতে পারে আমাদের সঙ্গে? কি করে পারে? কি করেই বা জানবো এসব? মুশকিল এই যে, এত সাবধানে চললেও পদে পদে আমরা জ্যাঠাইমা, কাকিমাদের কাছে অপরাধী হয়ে পড়ি। আমরা লোকালয়ে কখনো বসবাস করিনি বলেই হোক, আর এদের এখানকার নিয়মকানুন জানি না বলেই হোক, বুঝতে পারি না যে কোথায় আমাদের অপরাধ ঘটছে বা ঘটতে পারে। রাত্রে যে কাপড়খানা পরে শুই, সেখানা পরনে থাকলে সকালে যে আল্লা ছুতে নেই, তার দরুন যে আল্লাহর শুদ্ধ কাপড় কাচতে হয় বা নোংরা হয়ে যায়, বা বাড়ির আশেপাশে খানিকটা সুনির্দিষ্ট অংশ পবিত্র থেকে অপবিত্র হয়, জানতাম না। সীমানা পেরিয়ে গেলেই হাত পা
সব ধুতে হয় গঙ্গা জলে, মাথায় ছেটাতে হয়, তারপরে ঘরে ঢুকতে হয়, তাছাড়া ঘরে ঢুকতে নেই। এসব কথা আমরা জানতাম না, শুনিও নি কখনো। যুক্তির দিক দিয়েও এ সমস্ত আমি বুঝতে পারি না। আমাদের বাড়ির খিড়কিতে খানিকটা বন রয়েছে। একদিন বিকেলে আমি আর সীতা আর দাদা সেখানে কুঁড়ে ঘর বাঁধবার জন্য নোনা গাছের ডাল কাটছি। কাকিমা দেখতে পেয়ে বললেন, ওখানে গিয়ে সব জুটেছে। কি যে করছে ভাগ্যিস চোখে পড়ল, এক্ষুনি তো ওই সব নিয়ে এক্ষুনি তলায় উঠে আসবে দালানে। ম্যাগো মেলাচ্ছ সব খিরেস্টানের মতো সমস্ত ব্যবহার। আস্তা কুড় ঘেটে সব ওপরে উঠে আসে। দেখো দেখো কাণ্ড একবার। সবাই সন্তুষ্ট চারিদিকে তাকিয়ে দেখে, আর ভীত সন্ত্রস্ত হয়ে চারিদিক চেয়ে আমরা তখনই দেখলাম আস্তাকুড়ের অন্য কোনো লক্ষণ তো এখানে নেই। দিব্যি পরিষ্কার জায়গা, ঘাসের জমি আর বনের গাছপালা। আমি অবাক হয়ে বললাম, কাকিমা এখানে তো কোনো নোংরা নেই, এসে দেখুন না একবার কত পরিষ্কার জায়গাটা। কাকিমার মুখ দিয়ে খানিকক্ষণ কথা বের হলো না। তিনি এমন কথা জীবনে কখনো শোনেননি। তারপর বললেন, চোখে কি ঢেলা বেরিয়েছে নাকি রে? এটো হাঁড়ি কলসি ফেলা রয়েছে, দেখতে পাচ্ছিস না সামনে? কাঁচা কাপড় পরে কোনো ছেলে মেয়ে ওখানে বিকেলের পথে যায় ওই বন জঙ্গলের মধ্যে? ওটা আস্তা করে হলো না কি ওটা? আবার সমানে তক্ক করে। তারপর খুড়িমা হুকুম দিলেন, আমাদের সবাইকে এক্ষুনি নাইতে হবে। আমরা অবাক হয়ে গেলাম, নাইতে হবে কেন? সামনে হাত ৩-৪ দূরে গোটা কতক ভাঙা হাঁড়িকুড়ি পড়ে আছে বটে, কিন্তু তার দরুন গোটা বনটা অপরিষ্কার হবে কেন তা ঠিক বুঝতে পারলাম না আমরা তিনজনের কেউই। বিশেষ করে এটা আরও বুঝতে পারলাম না যে পথ থেকে দূরে বনের মধ্যে বিকেলে কাপড় পরে যেতে দোষটা কিসের? চা বাগানে থাকতে তো কত দূর দূর আমরা চলে যেতাম, কাঠ রোড, পাচাঙের বাজার, কত জায়গা। এখানেই বা কি সেই বন, সেখানকার সেই সুনিবিড় বনানী পদচিহ্নহীন নির্জন আধো অন্ধকার জায়গা কত দূরে। যেখানে যেখানে গেছি কাপড় পরেই তো গেছি। দাদা একটু ভীতু প্রকৃতির, সে ভয়ে নাইতে রাজি হয়ে গেল। আমি বললাম, সীতা তুই আর আমি নাইব না, বুঝলি, কক্ষনো না। আমি যা বলি তাই শোনা সীতার স্বভাব। সে বলল, খুড়িমা খুন করে ফেললেও আমি নাইব না দাদা, ঠিক আছে? খুড়িমা আমাদের সাধ্যমতো নির্যাতনের কোনো ত্রুটি রাখলেন না, বাড়ি ঢুকতেই দিলেন না। তার বড় ছেলে হারুদাকে বলে দিলেন আমাদের শাসন করতে। মাকে বললেন, তোমার ওই ডাকাত মেয়ে আর ডাকাত ছেলেকে আজ কি দশা করি আমি, তুমি দেখো, টের পাবে তুমি। আমার সঙ্গে সমানে তক্ক। এই তক্ক করলেই আবার আমার কথায় মাথার মধ্যে না আমারটা এক গোয়েমে চেপে যায়, বুঝলে? মা ওদের বাড়িতে যখন এসে রয়েছেন ভয় কিছু বলতে পারলেন না। আমি সীতাকে সঙ্গে নিয়ে বাড়ি চলে এলাম। ও পাড়ায় পথের ধারে শ্যাম বাগচিদের পোড়া বাড়ি। পোড়া মানে পোড়ো বাড়ি, দেখে মনে হয় পোড়া, কিন্তু অ্যাকচুয়ালি পোড়ো বাড়ি। সেখানে তাদের বাগান, সেও পোড়ো। সারাক্ষণ আমরা সেখানে কাটাতাম। সন্ধ্যের সময় দাদা ডেকে আনতো। বাড়িতে ঢুকতে যাব, কাকা দোতলা থেকে বললেন, ওদের বাড়ি ঢুকতে দিও না বলছি, একদম দেবে না। ওরা যেন খবরদার আমার বাড়ি না মারায়, সাবধান। যেখানে হয় যাক। এত বড় আস্পর্ধা সব। মা কিছু বলতে সাহস করলেন না।
মা বউ মানুষ, বাবা বাড়ি ছিলেন না। চাকরির চেষ্টায় আজকাল তিনি বড় এখান ওখান ঘুরে বেড়ান, কিছু পান না বোধ হয়। দু একদিন পরে শুকনো মুখ করে বাড়ি আসেন। সংসার একেবারে তখন অচল। আমরা এক প্রহর রাত পর্যন্ত দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। জ্যাঠাইমা, খুড়িমা, জ্যাঠামশাই, দিদিরা কেউ একটা কথাও বললেন না। তারপর যখন ওদের দোতলায় খাওয়া দাওয়া সারা হলো, আলো নিভল, মা চুপি চুপি আমাদের বাড়িতে ঢুকিয়ে নিলেন। বললেন, জিতু, খুড়িমার কথা শুনলি না কেন? ছি, এরম করে কেউ? আমি বললাম, উনি যে কথা বলেন মা, তার কোনো মানে হয় না জানো। আচ্ছা মা, তুমি বলো, আমরা সেখানে বনে কম বেড়াতাম আগে? আমরা কি নাইতাম? আর বোন কি আস্তাকুর হয়? তুমি বলো না। অন্যায় কথা ওরা বলে, সেগুলো শুনবো কেন বলো তো? এতে উনি আমাকে মারুন, খুন করুক, যা ইচ্ছা করুক। মা অতি কষ্টে কান্না সামলাচ্ছেন মনে হলো। বললেন, তুই যদি এরকম করিস তাহলে বাড়িতে ওরা আমাদের থাকতে দেবে না রে। আমাদের কি চেঁচিয়ে কথা বলার জো আছে বল না এখানে? ছি বাবা জিতু, ওরা যা বলে শুনবি। ওরা লোক ভালো না। আগে জানলে ভিক্ষা করে খেতাম, তবু এখানে আসতাম না। তোর বাবার যদি একটা কিছু হয়ে যেত তাহলে ভালো হতো। বাবা কলকাতা থেকে দুপুরে বাড়ি ফিরলেন। কাপড় জামা এত ময়লা কখনো বাবার গায়ে আমি দেখিনি। আমাকে কাছে ডেকে বললেন, শোন জিতু, এই পুটলিটা তোর মাকে দিয়ে আয়। আমি একবার ওপাড়া থেকে আসি, ভট্টাচার্যদের নস্যির কারখানায় একটা লোকের নামে চিঠি দেওয়া আছে, সেটা নিয়ে আসি। ওদেরকে দিয়ে আসার দরকার এখনই। আমি বললাম, এখন যেও না বাবা, চিঠি আমি নয় দিয়ে আসবোক্ষণ। তুমি বসো, একটু চা খাও। বাবা শুনলেন না, চলে গেলেন। বাবার মুখ শুকনো, তাই দেখে বুঝলাম যে জন্য গিয়েছেন তার কোনো জোগাড় হয়নি, অর্থাৎ চাকরি। চাকরি না হলেও আর এদিকে চললে না আমাদের। হাতের টাকা ক্রমশ ফুরিয়ে এসেছে। আমরা নিচের যে ঘরে থাকি, গরু বাছুরাও সেখানে থাকতে কষ্ট পাবে। আমরা এসেছি প্রায় মাস চারেক হলো। ওই 4 মাসই যা দেখেছি শুনেছি তা বোধ করি সারা জীবনেও ভুলব না। যাদের কাছে জেঠিমা, কাকিমা, দিদি হলে হাসি মুখে ছুটে যাই যাদেরকে, তারা যে কেন আমাদের ওপর এমন বিরূপ, কেন তাদের ব্যবহার তো নিষ্ঠুর, ভেবেই পাই না এর কোনো কারণ আছে কি না। আমরা তো আলাদা থাকি, আমাদের খরচে আমাদের রান্না হয়, ওদের তো কোনোই অসুবিধা হয় না, দেখিও না অসুবিধা। তবু কেন বাড়ি শুদ্ধ লোক আমাদের সহ্য করতে পারে না? আমার বাবার আপন ভাই নেই, ওরা হলেন খুড়তুতো জ্যাঠতুতো ভাই। জ্যাঠামশাইয়ের অবস্থা খুবই ভালো, পাটের বড় ব্যবসা রয়েছে। 2 ছেলে গদিতে কাজ দেখে, ছোট একটা আর বড় তার থেকে ছোটটা স্কুলে পড়ে। তারও 2 বাচ্চা, একটা মেয়ে। সে আমাদের বলে আর মনে কষ্ট দিয়ে লাভ নেই। যে মেয়েটি ছিল সে নাকি আমরা আসার আগেই বসন্ত হয়ে মারা গেছিল। মেজো কাকা 3 মেয়ে, ছেলে হয়নি। বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, আর 2 মেয়ে ছোট। ছোট কাকার বিয়ে হয়েছে বেশি দিন নয়, বউ এখানে নেই। ছোট কাকা অন্যান্যদের মতন ওরকম নন, খুব রাগী লোক। বাড়িতে সর্বদা ঝগড়াঝাটি করেন। গান বাজনার ভক্ত। ওপরের ঘরে মাঝে মাঝে তিনি গান বাজনাও করেন। ওপরের ঘরে প্রায় সকাল নেই সন্ধ্যা নাই তিনি বসে বসে হারমোনিয়াম বাজাচ্ছেন। জ্যাঠাইমার বয়স মায়ের চেয়ে বেশি, কিন্তু বেশ সুন্দরী।
একটু বেশি মোটা সোটা, গায়ে ভারী ভারী গয়না পরেন। এর বিয়ের আগে নাকি জ্যাঠাইমা কেমন ছিলেন জানি না, তবে জ্যাঠামশাইয়ের অবস্থা খুব খারাপ ছিল। তারপর জ্যাঠাইমা যখন এই বাড়িতে বধূ হয়ে পা দিলেন, সঙ্গে সঙ্গে সংসারের নাকি উন্নতি হওয়া শুরু হয়। প্রতিবেশীরা খোসামত করে বলে, আমার সামনেই আমি কতবার তো শুনেছি, তোমার মতো ভাগ্যবান কজন আছে বউ। এদের কী বা ছিল, তুমি আসার পরই তো এদের এত আয় উঠল। এটা তো ঠিক কথাই। এদের কী বা ছিল বলো? সামনে বলা নয়, এমন মন আজকাল কজনের আছে? দেওয়ার থোয়ার মন, খাওয়ানো মাখানোর মন। আমার কাছে বাবু হক কথা। মেজ খড়িমা ওর মধ্যে একটু ভালো লোক, কিন্তু তিনি কারোর সপক্ষে কথা বলতে সাহস করেন না। তার ভালো থাকবার, অর্থাৎ কারোর ভালো করারও নিজের কোনো ক্ষমতা নেই, মন্দ করবারও নয়। মেজো কাকা তেমন কিছু রোজগার করেন না, কাজেই মেজো খড়িমা কোনো কথা এ বাড়িতে বলেও না, তার কথা খাটেও নয়। বছরখানেক কেটে গেল, বাবা কোথাও চাকরি পেলেন না, কত জায়গায় হাঁটাহাঁটি করলেন, শুকনো মুখে কতবার বাড়ি ফিরলেন। হাতে যা পয়সা ছিল ক্রমে তা ফুরিয়ে গেল। সকালে আমরা বাড়ির সামনে বেলতলায় খেলছিলাম। সীতা বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। আমি বললাম, চা হয়েছে সীতা? সীতা মুখটা গম্ভীর করে বলল, চা আর হবে না। মা বলেছে চা চিনির পয়সা এখন নেই, আসবে কোথা থেকে চা হবে? কথাটা আমার বিশ্বাস হলো না। সীতার চালাকি আমি যেন ধরে ফেলেছি। এরকম সুরেই আমি তার দিকে হাসি মুখে বললাম, যা, তুই এই বুঝি খেয়ে এলি না, তার জন্য বলছিস চা করবি না? চা বাগানে আমাদের জন্ম। সকালে উঠে চা খাওয়ার অভ্যেস আমাদের জন্মগত। চা না খাওয়া অবস্থায় আমার দিন কাটবে, শুরু হবে, আমরা কল্পনাই করতে পারি না। সীতা বললে, না দাদা না, সত্যি বলছি, তুমি এসে দেখে যাও না, চা হচ্ছে না। তারপরে বিজ্ঞের সুরে বলল, বাবার যে চাকরি হচ্ছে না, মা বলছিল দুদিন পরে আমাদের হয়তো ভাতই জুটবে না, তো চা। আমরা এখন গরিব হয়ে গেছি দাদা। সীতার কথায় আমাদের দারিদ্র্যের রূপটা নতুন করে ন্যূনতর এক মূর্তিতে আমার চোখের সামনে ফুটল। জানতাম যে আমরা গরিব হয়ে গেছি, পরের বাড়িতে পরের মুখ চেয়ে বসে থাকি, ময়লা বিছানায় শুই, জল খাবার খেতে পারি না। আমাদের কারুর কাছে মান নেই, সে তো জানি, কিন্তু এসব নিজের দারিদ্রতার স্বরূপটা তেমন করে এতদিন বুঝিয়ে দেয়নি। আজ সকালে চা না খেতে পেয়ে সেটা যেন খুব বেশি করে বুঝলাম। বিকেলের দিকে বাবা দেখি পথ বেয়ে কোত্থেকে যেন বাড়িতে আসছেন। আমায় দেখে বললেন, শোন জিতু, চল শিমুলতলায় শিমুল গাছের তুলো কুড়িয়ে নিয়ে আসি। আমি শিমুল তুলোর গাছে এই দেশে এসে তো প্রথম দেখলাম গাছে তুলো হয়, বইয়ে পড়লেও চোখে দেখেছি এখানে এসে এই বৈশাখ মাসে। আমার ভারী মজা লাগতো। উৎসাহ আর খুশির সুরে বললাম, শিমুল তুলো কোথায় যাব বাবা, চলো যাই যাই। সীতাকে ডাকবো? বাবাও আমার পিছন পিছন বাড়ি ঢুকলেন। পরের দিন ষষ্ঠী আর দাদার জন্মবার। মা কোত্থেকে খানিকটা দুধ জোগাড় করে রান্নাঘরে যাওয়ার আগে দাওয়াতেই উঠোনে বসে ক্ষীরের পুতুল করছিলেন।
বাবার স্বর শুনেই মুখ তুলে চেয়ে এক চমক বাবার দিকে দেখেই একেবারে চকিত দৃষ্টিতে ওপরে জ্যাঠাইমাদের বারান্দায় গিয়ে হাজির হলেন। তারপর পুতুল গড়া সেরে তাড়াতাড়ি উঠে এসে বাবার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। আমার দিকে ফিরে বললেন, যা জিতু, বাইরে খেলা করবে যা। আমি অবাক হয়ে গেলাম, বলতে যাচ্ছিলাম, মা বাবা যে শিমুল তুলো কুড়োবার জন্য বলছে, কিন্তু আমার মুখের দিকে চেয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরো না। মানে বাবার নামে কি বলবো এই কথাগুলো? একটা কিছু হয়েছে যেন, কিন্তু কি হয়েছে আমি বুঝলাম না। বাবা মদ খেয়ে আসেনি নিশ্চয়ই। মদ খেলে আমরা বুঝতে পারি। খুব ছেলেবেলা থেকে দেখে আসছি, দেখলেই বুঝি কি চলছে। তবে বাবার কি হলো? অবাক হয়ে বাইরের দিকে চলে এলাম। এখানকার স্কুলে আমি ভর্তি হয়েছি, কিন্তু দাদা আর পড়তে চাইছে না। প্রথম কয়েক মাসের মাইনের জন্য মাস্টারমশাই তাগাদার চোটে আমার চোখে প্রায় জল এসে যেত। 9.5 আনা পয়সা মাইনে, তাও বাড়িতে চাইলে কারু কাছে পাই না। বাবার মুখ দিয়ে হয়তো বললে বাবা শুনতেন, কিন্তু বাবার মুখের দিকে চেয়ে আমি আর ওই তাগাদাটা করতে পারলাম না। শনিবার সকালে স্কুলের ছুটি হবে। স্কুলের কেরানি রামবাবু একখানা খাতা নিয়ে আমাদের ক্লাসে ঢুকে মাইনের তাগাদা শুরু করলেন। আমার মাইনে বাকি 2 মাসের। আমার ক্লাস থেকে উঠিয়ে দিয়ে বললেন, বাড়ি গিয়ে মাইনে নিয়ে এসো খোকা, নইলে আর ক্লাসে আসতে হবে না, বুঝলে? আমার না ভারী লজ্জা হলো, দুঃখ হলো। আড়ালে ডেকে বললেন, কি হয়েছে? কেন? কিন্তু আমার দুঃখটা যেন যাচ্ছেই না। আমাকে এরকমভাবে বার করে দেওয়ার দুঃখ কি কম? আমার ভারী লজ্জাও হলো। তারপরে আমাকে ডেকে বললে, আমি আবার বললাম, কি বলতাম? আরে আড়ালে ডেকে বললেই তো পারতেন রামবাবু। ক্লাসের সকলের সামনে কেন আমাকে ওইভাবে পয়সার জন্য তাগাদা দিলেন? এই কথাটা আমি কারুর কাছে বলতে পারছিলাম না, মনের কষ্টে। দুপুরে রোদ তখন ঝাঁঝা করছে। স্কুলের বাইরে একটা নিম গাছ আছে, ভারী সুন্দর নিম ফুলের গন্ধ সেখানে বেরোয়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবলাম, কি করা যায়? মাকে বলবো বাড়ি গিয়ে, কিন্তু জানি মায়ের হাতে কিচ্ছু নেই। এক্ষুনি পাড়ায় ধার করতে বেরোবে, পাবে কি না পাবে জানে না, এটা ঠিক। ছোট মুখ করে হয়তো বাড়ি ফিরবে, ওতে আমার মনে হয় আমার মানে লাগবে। হঠাৎ আমি অবাক হয়ে পথের ওপর দিকে চেয়ে ডাকলাম, ওপারে শামু নাপিতের মুদিখানার দোকানটা নেই। পাশেই তো ফিতে ঘুংসির দোকানটা ছিল, কই সেটাও তো নেই। তার পাশেও আমার দোকানটাও তো নেই। আমার না, মানে আমার ঠিক নয়, ওই যে জামার দোকানটা ছিল যেখান থেকে আমি জামা কিনতাম, সেই দোকানটাও তো নেই। একটা খুব বড় মাঠ, মাঠের ধারে বড় বড় বাঁশ গাছের মতো কি একটা যেন গাছের সারি, কিন্তু বাঁশ গাছ নেই। দুপুরবেলা নয়, বোধ হয় যেন রাত্রি তখন, জ্যোৎস্না রাত। দূরে সাদা রঙের একটা অদ্ভুত ধরনের গাড়ি, মন্দিরও হতে পারে। নিম গাছের গুড়িটাতে ঠেস দিয়ে দাঁড়িয়েছিলাম।
সাগ্রহে সামনের দিকে ঝুঁকে ভালো করে দেখতে পাওয়া গেল। তখনও সেই একই রকম আছে সেই জায়গাকার ছবিটা। তখনও তাই আছে, জ্যোৎস্না ভরা একটা মাঠ, কি গাছের সারি, দূরের সাদা বাড়িটা, 2 মিনিট 5 মিনিট তাড়াতাড়ি চোখ বুঝলাম, চোখটা মুছে ফেললাম আগে, আবার চাইলাম, এখনো অবিকল সেই একেবারে এত স্পষ্ট, গাছের পাতাগুলো যেন আমি গুনতে পারছি, পাখিদের ডানার সব রং আমি যেন সব করতে পারছি, বেশ ধরতে পারছি। তারপরেই আবার কিচ্ছু নেই, খানিকক্ষণ সব শূন্য। পরেই সমু নাপিতের দোকানের পাশেই ফিতে ঘুংসির দোকান। বাড়ি চলে এলাম। যখনই আমি এইরকম দেখি তখন আমার গাটা যেন কেমন করে, হাতে পায়ে যেন জোর থাকে না, মাথা যেন হালকা মনে হয়। কেন এমন হয় আমার? কেন কেন আমি এসব দেখি? কাউকে এ কথা বলতে পারছি না, মা, বাবা, দাদা, সীতা, কাউকে না। আমার এমন কোনো বন্ধু বা সহপাঠী নেই যাকে আমি বিশ্বাস করে সব কথা খুলে বলতে পারি। আমার মনে হয় যেন কে একটা বলেছিল, আমার সবসময় মনে হয় কে যেন বলে, এরা এসব বুঝবে না। বন্ধুরা হয়তো হেসে উঠবে, কিন্তু এই নিয়ে হাসলে হাসুক, ঠাট্টা করলে করুক। ওবেলা খেয়ে আমি আর যাইনি। রান্নাঘরে ভাত খেয়ে দেখি শুধু শিম ভাতে আর কুমড়ো ডাঁটার চচ্চড়ি। আমি ডাঁটা খাই না, শিম যদি বা একটু আধটু খাই, তো শিম ভাতে তো একেবারেই আমি মুখে তুলতে পারি না, ভালো লাগে না। মাকে রাগ করে বললাম, ও দিয়ে কী করে আমি ভাত খাবো মা, বলো তো? শিম ভাতে দিলে কেন তুমি? শিম ভাতে আমি কখনো খেয়েছি? কিন্তু মাকে যখন আমি বকছিলাম, আমার মনে হলো মায়ের ওপর রাগটা ঠিক ছিল না। আমি জানি আমাদের ভালো খাওয়াতে মায়ের যত্নের ত্রুটি কোনো নেই, কিন্তু এই যে অক্ষম, অসহায়, আমাদের হাতে পয়সা নেই, ইচ্ছা থাকলেও নিরুপায়, মায়ের এই ধরনের অক্ষমতার দরুন মায়ের ওপর যে করুণা সেটাই দেখা দেয় না। তার থেকেই যেন বঞ্চিত হয়ে পড়লাম। মনে হলো এ সেই মা চা বাগানে থাকতে মিস মর্টনের সঙ্গে থেকে আমাদের খাওয়ানোর জন্য কেক তৈরি করার নিয়ম শিখে বাজার থেকে ঘি, ময়দা, কিশমিশ, ডিম, চিনি সব আনিয়ে সারা বিকেল ধরে পরিশ্রম করে কতগুলো সুন্দর সুন্দর কেক তৈরি করতেন। মা বাংলাদেশের পাড়াগাঁয়ে ধরন ধারণ, রান্না, আচার, ব্যবহার ভালো জানতেন না। আজ যে বয়সে তার বিয়ে হয়েছিল, ভেবে দেখতে গেলে এত অল্প বয়সে বিয়ে হয়ে চা বাগানে চলে যাওয়ার পর সেখানেই তাকে একা এতগুলো বছর কাটাতে হয়েছে। আর কাটিয়েছেন চিরকালের সমাজ এবং সব কিছুকে নিয়ে ভালোবেসেই। পাড়াগাঁয়ে তো তার সমস্ত জীবনধারা তার সঙ্গে এটা মিলবে না। পাড়াগাঁয়ের ব্রত, পুজো, আচার এসব তেমন তার জানা ছিল না। এদের এই ঘোর আচারী সংসারে এসে পড়ে আলাদা থাকলেও মাকে কথা সহ্য করতে হয়েছে অনেক, কম গর্ব নয়।
পয়সা থাকলে যেটা হয় সেটা হলো অনেকগুলো গুণ থাকা দরকার। পয়সা থাকলে যেটা হয়ে দাঁড়ায় গুণ, হাত খালি থাকতে সেটা হয়ে দাঁড়ায় ঠাট্টা, বিদ্রূপ, শ্লেষের ব্যাপার, জঙ্গলিপনা। জঙ্গলিপনা কেরেস্টানি বা বিবিয়ানা। মার সহগুণ অনেক ছিল, মা অনেক কিছু সহ্য করতে পারত। আর মার এই সহ্য গুণ ছিল অসাধারণ। মুখ বুঝে সব সহ্য করতেন, কোনো দিন একটা কথাও বলেননি। ভয়ে ভয়ে ওদের চাল চলন, আচার ব্যবহার সব শেখার চেষ্টা করতেন, নকল করতে যেতেন। তাতে ফল অনেক সময় উল্টো হয়ে যেত। আরও মাস কয়েক কেটে গেল। সেই কমাসে আমাদের যা অবস্থা হয়ে দাঁড়ালো, জীবনে ভাবিনি কোনো দিন যে এত কষ্টের মধ্যে পড়তে হবে। দুবেলা ভাত খেতে আমরা ভুলে গেলাম। স্কুল থেকে এসে বেলা 3টের সময় খেয়ে রাত্রে কিছু খাওয়ার ইচ্ছাও হতো না। ভাত খেয়ে স্কুলে যাওয়ার ভুলেই গেছিলাম, যেতামই না প্রায়। অত সকালে মা চালের জোগাড় করতে পারতেন না, সেটা প্রায়ই ধার করে নিয়ে আসতে হতো। সব সময় হাতে পয়সা থাকতো না। তার মানে আমাদের চা বাগানের শৌখিন জিনিসপত্র, দেরাজ বাক্স, এই সব বেচে বেচে চলছিল। এই সমস্ত সব সময়ে তার খদ্দের তো জুটতো না। মা বউ মানুষ, বিশেষত এটা অপরিচিত স্থান, নিজের শ্বশুর বাড়ি হলেও এর সঙ্গে এতকাল কোনো সম্পর্ক ছিল না। কিন্তু মা এসব জানতেন, কিন্তু মানতেন না। লজ্জা করে বাড়ি বসে থাকলে তো আর চলতো না। সেদিন ঘরে কিচ্ছু নেই। পাড়ায় বেরিয়ে পড়েছেন দু একটা জিনিস বেচবার জন্য বা বন্ধক দেবার চেষ্টা করার জন্য পাড়ার মেয়েদের কাছে। প্রায় শৌখিন জিনিস, হয়তো একটা ভালো কাঁচের পুতুল, কি একটা গালার খেলনা, কখনো চন্দন কাঠের হাত পাখা, এই সব আর কি। কখনো সেলাইয়ের কলটা ছোট কাকিমা সিকি দামে কিনে নিতেন। বাবার গায়ের ভারী পুরু পশমি ওভারকোটটা কিনে নিয়েছিল মাত্র কয়েকটা টাকায় সরকাররা। মোটে 1 বছর আগে মোটা দামে সেটা বাবা কিনেছিলেন। চাল না হয় একরকম করে জুটল, কিন্তু আমাদের পরনের কাপড়ের যে দুর্দশা ক্রমেই বেড়ে উঠছিল। আমাদের সবারই একখানা করে কাপড় এসে ঠেকেছে, তাও ছেঁড়া। আমার কাপড়খানা তো 3 জায়গায় সেলাই। সীতা বলতো, তুই বড় কাপড় ছিঁড়িস দাদা। কিন্তু আমার দোষ কি? পুরনো কাপড় একটু জোরে লাফালাফি করলেই না ছিঁড়ে যেত। মা অমনি সেলাই করতে বসে যেতেন। বাবা আজকাল কেমন যেন হয়ে গেছেন, তেমন কথাবার্তা বলেন না, বাড়িতেও থাকেন না প্রায়ই। তাকে পাওয়াই যায় না যে কাপড়ের কথা বলবো। তাছাড়া বাবার মুখের দিকে চেয়ে কী করেই বা বলবো, বলতে ইচ্ছা করতো না। তিনি সবসময় চাকরির চেষ্টায় এখানে ওখানে ঘুরে বেড়ান, কিন্তু কোথায় এ পর্যন্ত কিচ্ছু জোটাতে পারেননি। মাস 2 একটা গোলদারি দোকানে খাতাপত্র লেখার চাকরি পেয়েছিলেন, কিন্তু এখন আর সে চাকরিটাও নেই। সেজ জ্যাঠামশায়ের ছেলে নবীন বলেছিল বাবা নাকি মদ খায় বলে সেটাও গেছে। কিন্তু এখানে এসে বাবা একদিনও মদ খেয়েছেন বলে আমার মনে হয়নি। বাবা মদ খেলেই উৎপাত করেন, আমরা ভালো করেই জানি। কিন্তু এখানে এসে পর্যন্ত দেখেছি বাবার মতো শান্ত মানুষ এই পৃথিবীতে নেই। এত শান্ত, এত ভালো মানুষ, স্নেহময় লোকটি মদ খেলে কি হয়ে যেতেন। চা বাগানের সেসব রাতের কীর্তি মনে করলে ভয় হয়। রবিবার, আমার স্কুল নেই। আমি সারাদিন বসে বসে ম্যাজেন্ডা রং গুলে রং তৈরি করছি। 2-3টে শিশিতে ভর্তি করে রেখেছি। সন্ধ্যের একটু পরেই খেয়ে শুয়েছি। কত রাত্রে যেন ঘুমটা ভেঙে গেল। একটু অবাক হয়ে চেয়ে দেখি আমাদের ঘরের দোরে জ্যাঠাইমা, আমার খুড়তুতো জ্যাঠতো ভাই বোনদের দল, ছোট কাকা
সবাই দাঁড়িয়ে আছেন। মা কাঁদছেন। সীতা বিছানায় বসে সবে ঘুম থেকে উঠে দু চোখ মুছছে। আমার জ্যাঠতুতো ভাই হেসে বললেন, ওই দেখ দেখ তোর বাবা কি করেছে। চেয়ে দেখি ঘরের কোণে খাটে বাবা 3টে বালিশের তুলো ছিঁড়ে পুটলি করে বাঁধছেন। তুলোতে বাবার চোখ, মুখ, মাথার চুল, সারা গা অদ্ভুত রকম হয়ে গেছে বাবাকে দেখতে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? উত্তরে বাবা কি বলেছিলেন জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি এর পরের পর্বটি। আজ তাহলে এইটুকুই। আপনারা যারা আমার গল্পকথার ডালি পরিবারের এখনও সদস্য হননি কিন্তু গল্পকথা শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন আর প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।